আসসালামু আলাইকুম সকলকে। আমি মোহাম্মদ আবু সাইদ রহমান, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমরা যারা হচ্ছে এইচএসসি স্টুডেন্ট আছো, তাদের একটা চ্যাপ্টারে খুব বেশি সমস্যা হয়, সেটা হচ্ছে সংযুক্ত কোণের ত্রিকোণমিতি। হ্যাঁ, অনেকে মনে করো যে এখান থেকে আসলে অনেক ম্যাথ কাহিনী হয়, থিওরি মনে হয় যে অনেক বেশি। আসলে এমন কোনো কিছুই কিন্তু আসলে না। এই চ্যাপ্টারে তোমার ভালো করার জন্য প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে এক, সূত্র। ওকে, সূত্র খুব ভালো করে যদি তুমি জানো এবং সূত্রের অ্যাপ্লিকেশনগুলো যদি খুব ভালো করে করো তুমি, তাহলে কিন্তু এই চ্যাপ্টার কিছুই না। এবং এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে এটা কিন্তু তোমার গোটা ম্যাথে লাগবে, ঠিক আছে? অর্থাৎ ম্যাথের এমন কোনো চ্যাপ্টার নাই যেটাতে তোমার এই যে তোমার হচ্ছে অধ্যায়ের সূত্রগুলো আছে এগুলো নাই। তুমি বলতে পারো যে ম্যাট্রিক্স নির্ণায়ক, হ্যাঁ এই অধ্যায়ের সূত্র অবশ্যই লাগে। তুমি বলতে পারো বৃত্ত, অবশ্যই লাগে। স্যার তোমার হচ্ছে সরল লেখা, অবশ্যই এই চ্যাপ্টারের সূত্রগুলো লাগবে। তুমি ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনে দেখো যে এই সব অধ্যায়ের প্রত্যেকটা সূত্রই ওখানে তোমার কিন্তু অ্যাপ্লিকেশন আছে। তুমি জটিল সংখ্যা বলো, বহুপদী বলো, কণিক বলো, এমন কোনো কিছু নাই যেখানে তোমার এই চ্যাপ্টারের যে সূত্রগুলো আছে এগুলো লাগে না। সো আমাদেরকে এই চ্যাপ্টারের সূত্রগুলো খুব ভালো করে জানতে হয়, প্র্যাকটিস করতে হয়। অ্যাপ্লিকেশন এই অধ্যায়ে কিন্তু আসলে সূত্র বোঝার থিওরি আসলে খুব একটা না, জাস্ট এখানে সূত্র যে আমি সূত্রগুলো খুব ভালো করে পারতেছি কিনা, সূত্রের অ্যাপ্লিকেশনগুলো করতে পারতেছি কিনা, এটাই জানা কিন্তু এই অধ্যায়ের আমার মেইন টার্গেট। ওকে, সো সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়টাকে আমরা বেশ কিছু টাইপে সাজাই তোমাদের জন্য নিয়ে আসছি। প্রথমত যে টাইপটা আছে এটা সংযুক্ত কোণের ত্রিকোণমিতিক অনুপাত, অর্থাৎ আমরা এখানে কি কি ত্রিকোণমিতিক অনুপাতগুলো দেখব। আমরা জানি আমরা এখানে দেখব সাইন, আমরা দেখব কস, আমরা দেখব টেন, আমরা দেখব কট, আমরা দেখব সেক, আমরা দেখব কসেক। এখন তোমরা অলরেডি 9-10 থেকে জেনে আসছো যে আমার একটা যদি এটা একটা ত্রিভুজ, আমি এখানে একটা কি আঁকছি বলো তো, ত্রিভুজ। ওকে, ত্রিভুজের যদি এটা হয় থিটা, এটা কি বললাম আমি, থিটা। থিটা সংলগ্ন যে দুইটা বাহু আছে এই দুইটা বাহুর কিন্তু নির্দিষ্ট নাম আছে। যেটা ছোট সেটা হবে ভূমি। ওকে, অলওয়েজ হবে কি বলতো, ভূমি। হ্যাঁ, এবং এই পাশে যে বাহুটা থাকবে অর্থাৎ যেটা একটু বড় হবে সেটা অতিভুজ। তাহলে থিটা সংলগ্ন যে দুইটা বাহু আছে সে বাহুটা কিন্তু আমার একটা হবে ভূমি এবং একটা হবে অবশ্যই অতিভুজ। ওকে, আচ্ছা, এখন যে যার সাথে থিটা নাই তার একটা নাম আছে। ওকে, সে কি বলতো, লম্ব। যেহেতু আমরা ভূমি অতিভুজ পাই গেছি তাহলে এটা হচ্ছে আমার লম্ব। আশা করি ভূমি অতিভুজ লম্ব চিনতে আর তোমাদের কখনোই সমস্যা হবে না। হ্যাঁ, আমরা আসলে মনে করি যে এটা মনে হয় আমার ওই অ্যাঙ্গেলটা, আমরা সেই অ্যাঙ্গেল সাপেক্ষে এখানে সব কিছু কাউন্ট করতে চাই, ঠিক আছে? বাট আমার থিটা সংলগ্ন যে দুইটা বাহু আছে তার মধ্যে একটা হবে ভূমি আর একটা হবে অতিভুজ, এবং যার সাথে থিটা নাই সে হবে কিন্তু অবশ্যই লম্ব। ওকে, তাহলে এই সাপেক্ষে আমার সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ। ওকে, সেম ভাবে আমরা এখানে জানি কস থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। যারা জানো তারা তো অবশ্যই জানবা, 9-10-এ খুব ভালো করে এগুলো দেয়া আছে। আর যারা জানো না তাদেরও জন্য কোনো সমস্যা নাই, এই যে আমি খুব সুন্দর করে উল্লেখ করে দিয়ে দিচ্ছি তোমাদেরকে আসলে কোনটা কি। ওকে, সেম ভাবে টেন থিটা ইজ ইকুয়াল টু কি বলতো, লম্ব বাই ভূমি। ওকে, ওকে, সো এটার অপোজিটগুলো এখন আমরা লিখবো। দেখো কসেক থিটা। ওকে, কসেক থিটা হচ্ছে সাইন থিটার জাস্ট অপোজিট। হ্যাঁ, আমরা যদি বলি 1/sin থিটা, অর্থাৎ আমার অতিভুজ উপরে লম্ব নিচে। ওকে, আচ্ছা, সেম ভাবে আমার কস থিটার যে অপোজিট রাশিটা সেটাকে আমরা নাম বলি সেক থিটা। ওকে, এটা হচ্ছে কি 1/cos থিটা। ওকে, তার মানে কি, এটা উপরে অতিভুজ, ওকে, উপরে অতিভুজ, নিচে হচ্ছে আমার খুব সহজেই ভূমি। ঠিক আছে, তাহলে টেন থিটার যে অপোজিট রাশি সেটা হচ্ছে কট থিটা। ওকে, সো কট থিটা মানে 1/10 থিটা, যেটা ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে ভূমি, নিচে লম্ব।
আশা করি এবার তোমার ত্রিভুজ সংক্রান্ত যদি কোনো কোশ্চিন সাইন কস রিলেটেড আসে তাহলে আর কখনোই তুমি সমস্যায় ভুগবে না। এবং এগুলো কিন্তু তোমার অবশ্যই লাগবে, সামনে আমরা বিভিন্ন ত্রিভুজ আকারের যে ম্যাথগুলো আসবে, হ্যাঁ, এই অধ্যায় হয়তো অন্য কোনো অধ্যায় বা যে কোনো কিছুর ক্ষেত্রে আমার ত্রিভুজ আকারের ক্ষেত্রে এভাবে যখন পরিণত করতে হবে তখন কিন্তু এই যে সূত্রগুলো এগুলা কিন্তু খুব ভালো করে জানতে হবে। এবং এটা জানার জন্য কিন্তু তোমার অতিভুজ ভূমি লম্ব খুব ভালো করে জানতে হবে যে আসলে কোনটা অতিভুজ কোনটা ভূমি কোনটা লম্ব। ওকে, সো আশা করি তোমরা এই জিনিসটা বুঝছো। আচ্ছা, মাইনাস থিটা কোণের অনুপাত। আচ্ছা, মাইনাস থিটা কোণের অনুপাতের আগে আমরা একটু একটা চতুর্ভাগ সম্পর্কে জানে আসবো। হ্যাঁ, চতুর্ভাগ সম্পর্কে যদি আমি জানতে চাই, আমি যদি এরকম একটা চতুর্ভাগ আঁকলাম, ওকে, আচ্ছা, চতুর্ভাগ আঁকে আমার এটা হচ্ছে অবশ্যই ফার্স্ট, এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা হচ্ছে আমার থার্ড, এটা হচ্ছে আমার ফোর্থ। ওকে, আচ্ছা, প্রথম চতুর্ভাগে আমার এতটুকু হচ্ছে, এটা হচ্ছে 0 ডিগ্রি, এটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, আচ্ছা, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে আমার 270 ডিগ্রি, আর এটা হচ্ছে আমার ঘুরে ফিরে আবার যদি এইখান থেকে এই পাশ থেকে অর্থাৎ আমরা ঘড়ি কাটা বিপরীত দিক দিয়ে ঘুরে আসলে এটা আমার চতুর্থ চতুর্ভাগে হয়ে যায় 360 ডিগ্রি, তাই না? ওকে, সো প্রথম যে চতুর্ভাগটা আছে অর্থাৎ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে অল পজিটিভ, অল পজিটিভ। ওকে, আচ্ছা, আমি আগে বলে দিচ্ছি, আমি এখন সামনে যে পজিটিভ নেগেটিভগুলো লিখবো, আমি পজিটিভকে লিখবো ঠিক এভাবে যে প্লাস ভি, ওকে, এবং আমি নেগেটিভকে লিখবো মাইনাস ভি দ্বারা। ওকে, ঠিক আছে, ওকে, সুন্দর। তাহলে অল পজিটিভ মানে এখানে সাইন, কস, টেন, কট, সেক, কসেক যা আছে সবই কিন্তু আমার এখানে মূলত পজিটিভ হয়ে যাবে। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগের ক্ষেত্রে আসো। দ্বিতীয় চতুর্ভাগে আমার সাইন এবং কসেক যে আছে এরা হচ্ছে প্লাস ভি। ওকে, মানে এই দুইটা হচ্ছে পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে। বাকিগুলো যেগুলো আছে অর্থাৎ কস, তোমার হচ্ছে টেন, কট, কসেক, সরি কসেক না সেক, ওকে, সেক, এগুলো সবই আমার নেগেটিভ, মাইনাস ভি। আচ্ছা, তৃতীয় চতুর্ভাগের ক্ষেত্রে যদি আসি আমরা দেখতে পাই এখানে আমার টেন এবং কট পজিটিভ। বাকি যে জিনিসগুলো আছে অর্থাৎ তোমার বলতে পারো সাইন, কস, সেক, কসেক, এগুলো সবই আমার নেগেটিভ। ওকে, আচ্ছা, সেমভাবে চতুর্থ চতুর্ভাগের ক্ষেত্রে যদি আসো তুমি আমার সেই ক্ষেত্রে তুমি দেখতে পারো এটাতে আমার কস আর সেক হচ্ছে আমার পজিটিভ, এবং বাকি সব কিছু অর্থাৎ টেন, কট, সাইন, কসেক, এই যে বাকিগুলো এগুলো সব নেগেটিভ। ওকে, চতুর্ভাগের এই চারটা হিসাবটা তুমি একটু মনে রাখো যে প্রথম চতুর্ভাগে কি হয়, দ্বিতীয় চতুর্ভাগে কি, তৃতীয় চতুর্ভাগে কি, চতুর্থ চতুর্ভাগে আসলে কি কোনটা, এই জিনিসটা প্রথমত তোমাকে জানতে হবে। ওকে, সো আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। এবার আমাদের মাইনাস থিটা কোণে অনুপাতের ক্ষেত্রে আসলে যে জিনিসটা আমার আসে সেটা হচ্ছে যে আমি এখানে একটা কথা লিখবো, এটা তোমরা মনে রাখবা। হ্যাঁ, কথাটা কি যে কস ও সেক মাইনাস খেয়ে ফেলতে পারে। এই কথাটার মানে দ্বারা আমি আসলে বুঝাইছি তোমাকে যে কিছুটা এরকম যে কস মাইনাস থিটা বা সেক মাইনাস থিটা যদি থাকে অর্থাৎ থিটার আগে যদি একটা মাইনাস থাকে, কস বা সেক এই মাইনাসটুকু খেয়ে ফেলতে পারে। মানে এদের এখানে মাইনাস প্লাস যাই থাকে এদের কোনো যায় আসে না, অর্থাৎ কস মাইনাস থিটা কিন্তু ঘুরে ফিরে এখানে কস থিটাই হবে, এবং সেক মাইনাস থিটাও কিন্তু ঘুরে ফিরে এখানে সেক থিটাই হবে, অর্থাৎ এরা কিন্তু মাইনাসটুকুকে খেয়ে ফেলতে পারলো। ওকে, আচ্ছা, তাহলে আসলে অন্যগুলোর ক্ষেত্রে কি হবে, আমি যদি লিখি এখানে সাইন মাইনাস থিটা, আমি যদি এখানে লিখি কসেক মাইনাস থিটা, আমি যদি এখানে লিখি টেন মাইনাস থিটা, আমি যদি এখানে লিখি কট
মাইনাস থিটা, এই সবগুলোর ক্ষেত্রে আসলে কি হবে, এরা মাইনাসটুকু খেতে পারে না। ওকে, তার মানে হয়তো হচ্ছে যে এরা যদি সামনে মানে থিটার আগে মাইনাস থাকে, তার মানে এই মাইনাসটা সামনে চলে যাবে, অর্থাৎ ইকুয়াল টু আমি এখানে লিখবো মাইনাস সাইন থিটা, এখানে লিখবো আমরা মাইনাস কসেক থিটা। ওকে, এখানে আমরা লিখবো মাইনাস টেন থিটা। আচ্ছা, এখানে আমরা লিখবো মাইনাস কট থিটা। ওকে, অর্থাৎ এই যে দুইটা জিনিস আমরা দেখলাম, এরা কিন্তু আমার এই কথাটা অর্থাৎ মাইনাস খেয়ে ফেলতে পারে, এবং বাকি যে চারটা অংশ আছে মানে চারটা রাশি আছে তারা কিন্তু মাইনাস খেয়ে ফেলতে পারে না। ওকে, সো আশা করি তোমরা এই অংশটুকু অবশ্যই মানে বুঝছো। হ্যাঁ, কারণ এই জিনিসটা কিন্তু তোমার ম্যাথে আসবে যে কোথাও যদি কস মাইনাস থিটা থাকে সেক্ষেত্রে তোমাকে কস থিটা লিখতে হবে, বাট সেখানে যদি সাইন মাইনাস থিটা থাকে তোমাকে কিন্তু অবশ্যই মাইনাস সাইন থিটাটা লিখতে হবে। ওকে, আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট যে কনসেপ্ট, যে আসলে এই যে 90 প্লাস থিটা, 90 মাইনাস থিটা, 180 প্লাস থিটা মাইনাস থিটা, এরকম হচ্ছে আসলে হাবিজাবি সংখ্যা থাকলে আসলে কি হবে সেই জিনিসটা জেনে আসি। আচ্ছা, মনে করো আমি এখানে একটা বক্স দিয়ে রাখলাম। ওকে, এই বক্সে যে কোনো কিছু হইতে পারে, এই বক্সে 6টা রাশি হবে। হ্যাঁ, সেটা সাইন হইতে পারে, সেটা কস হইতে পারে, এটা টেন হইতে পারে, এটা কট হইতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা হইতে পারে তোমার কসেক, এটা হইতে পারে তোমার সেক। ওকে, আচ্ছা, আবার এই পাশেও আমি সেম ভাবে জিনিসটা করলাম, একটা বক্স দিয়ে দিলাম, হ্যাঁ, এখানে একটা ব্র্যাকেট দিয়ে রাখলাম। ওকে, আচ্ছা, তার আগে আরেকটা চলো মজার কাজ করে আসি, আমরা আসলে এই যে ব্র্যাকেটের ভিতরে জিনিসটাকে আসলে কি জানি এটা আমরা একটু জেনে নিই। হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটা প্লাস দিয়ে দিই, আমি মনে করো এখানে যে কোনো কিছু থাকতে পারে, সাইন কস টেন কট সেক কসেক যাই থাক, এখানে আমি এরকম দিলাম, এখানে একটা প্লাস দিলাম, এখানে আমি থিটা দিলাম, হ্যাঁ, আর এখানে আমি তোমার দিলাম এন পাই বাই টু, পাই বাই টু, এন পাই বাই টু। ওকে, আচ্ছা, এন কোনটা কি দ্বারা প্রকাশ করে, এই এন দ্বারা আসলে আমরা যাচাই করব যে আসলে এখানে চেঞ্জটা কি হবে। হ্যাঁ, এখানে আসলে সাইন হবে না কস হবে, তাহলে এটা দ্বারা আমরা যাচাই করব আসলে আমার কি হবে, আসলে আমার কি হবে বলতে এখানে আসলে সাইন হবে না কস হবে না টেন হবে না কট হবে, আসলে এটা দ্বারা আমরা এন দ্বারা কিন্তু মূলত যাচাই করব, এবং শেষে এই থিটাটা দ্বারা আমরা যাচাই করব কোন চতুর্ভাগ, কোন চতুর্ভাগ, এটা আমরা যাচাই করব এই থিটাটা দিয়ে। সো আমি আসলে এখানে বলতে চাইলাম কি, দেখো এন পাই বাই টু প্লাস থিটা। ওকে, ধরলাম এন হচ্ছে আমার জোড়, এন আমার হচ্ছে জোড় আমরা বলে দিলাম। হ্যাঁ, সো এন যদি আমার জোড় হয় তাহলে আসলে এদের মধ্যে কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ পাই বাই টু এর সাথে যদি আমার, বুঝছো, পাই বাই টু এর সাথে যদি আমার কখনো কোনো জোড় সংখ্যা গুণ থাকে, সেটা তোমার টু, যেমন আমি শুধু যদি পাই বলি, এই শুধু পাই মানে কি দেখো তো, আমি এখানে লিখলাম শুধু পাই মানে কি দেখো তো, 2 ইন্টু পাই বাই টু, এমন না, তার মানে কি পাই বাই টু এর সাথে আমার একটা টু গুণ আছে, মানে কি জোড় সংখ্যা গুণ আছে। সো আমার যদি জোড় সংখ্যা গুণ থাকে তাহলে আমি কি বলছিলাম যে আসলে আমরা ডিসাইড করব যে আসলে এখানে কি হবে, এটা ডিসাইড করব যে আসলে এখানে কি হবে। যদি সাইন থাকে সেটা কিন্তু সাইনই হবে। ওকে, যদি কস থাকে সেটা কিন্তু কসই হবে, যদি টেন থাকে সেটা কিন্তু টেনই হবে, যদি কট থাকে সেটা কিন্তু কটই হবে, কসেক থাকলে সেটা কসেকই হবে। ওকে, আর সেক থাকলে কিন্তু সেটা অবশ্যই সেকই হবে, অর্থাৎ এন এর মান যদি জোড় হয়, অর্থাৎ পাই বাই টু এর সাথে যদি একটা জোড় সংখ্যা গুণ থাকে, তার মানে কিন্তু যে আসলে আমার এখানে যেটা যেরকম আছে ঠিক সেটা সেরকমই থাকবে। এবার আমার দেখো এন পাই বাই টু প্লাস থিটার এন যদি বিজোড় হয়, ওকে, এন যদি আমার বিজোড় হয় তাহলে জিনিসটা কি হবে, দেখো আমি এখানে আগে লিখে নিই সাইন কস তোমার হচ্ছে টেন। ওকে, হ্যাঁ, আর এই পাশে আমি লিখে দিলাম এখানে হচ্ছে, আচ্ছা না,
আচ্ছা এক কাজ করি আমরা একদিকেই সব লিখি, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। 10 cot, আচ্ছা থিটাটা একটু উঠে গেছে, হ্যাঁ 10 cot, ঠিক আছে, sec cosec। সো এই ক্ষেত্রে কি হবে, সাইন হয়ে যাবে কস, যদি এন এর মান বিজোড় হয়, ঠিক আছে, সাইন হয়ে যাবে কস, কস হয়ে যাবে তোমার হচ্ছে সাইন, টেন হয়ে যাবে কট, কট হয়ে যাবে টেন, সেক হয়ে যাবে কসেক, এবং কসেক হয়ে যাবে সেক। ওকে, আচ্ছা এখন থিটাটার কাজ কি? থিটা দ্বারা আমরা আসলে চতুর্ভাগ বের করব, ঠিক আছে। আসলে আমার এই পাশে যে অংশগুলো আছে আমি যদি একটা বক্স দিয়ে দিই তাহলে তোমাদের জন্য সবচেয়ে সুবিধা হবে। ওকে, হ্যাঁ এই বক্সটা দিয়ে দিলাম, এই দেখো লাল কালার দিই, ঠিক আমি যে এখানে বক্সটা দিলাম এই বক্সটা আসলে আমার মেইন টার্গেট। হ্যাঁ, এই পাশে কি হচ্ছে এটা কিন্তু আমার টার্গেট না। এই থিটা দ্বারা আমাকে দেখতে হবে যে আমার এখানে যে মানগুলো আছে এগুলা যে থিটা দ্বারা যে চতুর্ভাগটা আছে সেই চতুর্ভাগে এদের অবস্থানটা কি, অবস্থানটা প্লাস নাকি মাইনাস, সে অনুযায়ী আমার এখানে মানটা বসাইতে হবে। আমি এখন তোমাদেরকে কিছুটা উদাহরণ করাই। হ্যাঁ, উদাহরণটা কিরকম করাবো দেখো, যে মনে করো, হ্যাঁ আমি প্রথমত একটা যেটা আসি সেটা হচ্ছে এক নম্বরে যদি আসি আমরা, হ্যাঁ মনে করো আমি এখানে দিলাম সাইন 90 ডিগ্রি প্লাস থিটা, এরকম একটা দিলাম, বা 90 ডিগ্রি যদি তোমার সমস্যা হয় আমরা এখানে দিয়ে দিলাম π/2 প্লাস থিটা। ওকে, আচ্ছা π/2 এর সাথে কি গুণ আছে বলো তো? নিশ্চয়ই একটা এক গুণ আছে না? এক গুণ মানে কি বিজোড়, বিজোড় হলে কি হয় বলো তো? বিজোড় হলে কিন্তু আমার সাইন চেঞ্জ হয়ে গিয়ে কস হবে, তাই না? সো আমি এখানে কস লিখলাম। ওকে, আচ্ছা গেল, দেখো এখানে আমার একটা 1 গুণ আছে, 1 ইন্টু π/2 আছে, তাই না? সো এখান থেকে আমি একটু নিচের লাইনে যদি লিখি জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার হয়ে যায়, কারণ এখানে তোমরা অনেকেই বুঝো না জিনিসটা। হ্যাঁ, যে আসলে এখানে সাইন দিলাম আমি, এখানে আমি একটা 1 গুণ π/2 প্লাস থিটা, জিনিসটা তো আসলে এমনভাবে আছে, তাই না? সো এখানে π/2 এর সাথে কি গুণ আছে বলো তো? 1 গুণ আছে। 1 জোড় না বিজোড়? অবশ্যই একটা আমার বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা গুণ মানে আমার এখানে চেঞ্জ হবে। কি চেঞ্জ হবে? এখানে আমার সাইন হয়ে যাবে কস, সো আমার এখানে কস হয়ে গেল, তাই তো? ওকে, সুন্দর। এখন π/2 প্লাস থিটা, দেখো তো এই পর্যন্ত আমার কিন্তু π/2, তাই না? প্লাস থিটা মানে কি? এই ঘরে অবস্থানটা করতেছে এই অ্যাঙ্গেলটা, তাই না? এই অ্যাঙ্গেলে সাইনের পজিশন আমার এখানে যেটা আসছে সেটা কিন্তু না, আমার এখানে যেটা ছিল সেটা নিয়ে আমার কাজ। ওকে, সো এই যে সাইনটা প্লাস থিটা মানে দ্বিতীয় চতুর্ভাগে সাইনের পজিশন যেহেতু প্লাস, তাহলে এখানে কিন্তু হবে প্লাস, তাই না? কস থিটা, অর্থাৎ দিতে হবে কি শুধু কস থিটা। বুঝছো? আশা করি তোমরা বুঝছো। এবার আমি যদি আসি পরবর্তী আরেকটা জিনিস নিয়ে আমরা করি, মনে করো আমি এখানে নিলাম cos π/2 প্লাস থিটা, দেখি এখানে আসলে কি হয়। দেখো cos π/2 প্লাস থিটা, তাই না? ওকে, সুন্দর। আমরা বলতে পারতেছি যে আসলে cos π/2 এর কারণে কিন্তু এখানে একটা এক গুণ আছে, একটা হচ্ছে আমার আসলে বিজোড় সংখ্যা, তাহলে cos কি হয়ে যাবে? সাইন হয়ে যাবে, তাই না? ওকে, এখন π/2 প্লাস থিটা মানে এদের অবস্থান নিশ্চয়ই দ্বিতীয় চতুর্ভাগে। দ্বিতীয় চতুর্ভাগে এই যে cos যে অংশটা আছে এর অবস্থান কি? অবশ্যই নেগেটিভ, কারণ ওই ঘরে আমার সাইন কসেক পজিটিভ, বাকি সব কিছু কিন্তু নেগেটিভ। তাইলে এই কসটা কি হয়ে যাচ্ছে? ওই ঘরের অবস্থান হচ্ছে তার নেগেটিভ, তার মানে একটা মাইনাস সামনে আসবে, মাইনাস, আর এই থিটা যেহেতু আছে থিটা কিন্তু আমরা এখানে বসাই দিলাম, অর্থাৎ cos π/2 প্লাস থিটা মানে কিন্তু আমার মাইনাস সাইন থিটা। আচ্ছা চলো আমরা 10 এর ক্ষেত্রে করে দেখি। হ্যাঁ, 10 π/2 প্লাস থিটা, এটা তোমরা করো, করো তো দেখি কি করতেছো, খাতায় করা শুরু করে দাও। হ্যাঁ,
ভিডিওটা পজ করে দিবা। ওকে, আশা করি অনেকেই করে ফেলছো। হ্যাঁ, দেখো π/2 এর সাথে কি আছে, একটা 1 গুণ আছে, মানে কি সংখ্যা, একটা বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যা হলে 10 হয়ে যাবে আমার খুব সুন্দরভাবে কট, তাই না? ওকে, এখন দ্বিতীয় চতুর্ভাগে এই 10 এর অবস্থান কি বলতো? নিশ্চয়ই নেগেটিভ, কারণ আমরা ওই ঘরে কি জানি, সাইন আর কসেক পজিটিভ, বাকি সব কিছু নেগেটিভ। তাহলে আমার এখানে একটা মাইনাস হবে, আর থিটা যেহেতু আছে, থিটা কিন্তু আমার হয়ে গেল, তাই না? ওকে, সো মনে করো আরেকটা, এবার এখানে হচ্ছে আমি দিলাম 10 দিলাম না। ওকে, মনে করো আমি এখানে কসেক দিলাম, কসেক। তোমরা অনেকেই কিন্তু কল্পনা করে ফেলছো যে হ্যাঁ এখানে এটাই হবে, কি হবে আসলে? ঠিক আছে, কসেক হয়ে যাবে কি আমার সেক, তাই না? দ্বিতীয় চতুর্ভাগে কসেকের অবস্থান কি? অবশ্যই পজিটিভ। সো এখানে কি হবে, প্লাস হবে, এখানে সেক থিটা, তাই না? সো এখানে কি হলো, সেক থিটা কিন্তু আমার হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, আচ্ছা 90-র হিসাবটাতে আসলাম, এবার আমরা 180-র হিসাবটা দেখি। আমরা দুইটা কাজ করব। হ্যাঁ, আমি এখানে একটা মাঝখানে ঘর আঁকে দিলাম, এখানে আমরা করব, এখানে আমরা হচ্ছে করব, ঠিক আছে? এখানে আমরা 180 প্লাস থিটা নিব, মানে 180 মাইনাস থিটা নিব। তাহলে কি হয় দেখো, সাইন, ঠিক আছে? ওকে, এখানে আমরা পাই প্লাস থিটা নিলাম, ওকে, আর এখানে সেম ভাবে সাইন পাই মাইনাস থিটা আমরা নিলাম। ওকে, দুই চতুর্থ। সো মোটামুটি এটা হচ্ছে আমাদের টার্গেট, তাই না? ওকে, সো এখানে চতুর্ভাগের হিসাব। ওকে, আচ্ছা, সো সাইন পাই মানে কি বলতো? সাইন π/2 ইন্টু π/2 প্লাস থিটা। আসলে জিনিসটা কি এরকম না? অবশ্যই এরকম, কারণ 2 কাটা গিয়ে তো পাই থাকতেছে। সেম ভাবে এখানেও সাইন 2 ইন্টু π/2 প্লাস থিটা। ওকে, আচ্ছা দেখো এখানে যে আমার 2 π/2 এর সাথে কি গুণ আছে, একটা 2 গুণ আছে, সেটা 2টা কি বলতো? অবশ্যই একটা জোড়। জোড় সংখ্যা গুণে থাকলে কি কোনো চেঞ্জ হয়? অবশ্যই কোনো চেঞ্জ হবে না। সো এখানে আমার হবে সাইনই। এখন π/2 মানে পাই মানে কি বলতো? দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগ এটা, এটার থেকে প্লাস থিটা মানে কি এই দ্বিতীয় চতুর্ভাগ ভাবে থেকে বের হয় সে তৃতীয় চতুর্ভাগে অবস্থান করবে। π/2 মানে 180, 180 প্লাস থিটা মানে কি 180-র পরে, 180-র পরে ওই ঘরে এই যে সাইন যে আমার রাশিটা আছে, এই রাশিটা জোড় না বিজোড়? অবশ্যই সেখানে বিজোড়, তাহলে আমার এখানে কি হবে, মাইনাস সাইন থিটা হয়ে গেল, তাই না? আচ্ছা, দুইটাই আমি প্লাস এখানে লিখছি কেন, এখানে আমার মাইনাস হবে। আচ্ছা এইটার ক্ষেত্রে আসো, সাইন 180 মাইনাস থিটা, তার মানে কি 180 পর্যন্ত সে এখানে চলে আসছে, তাই না? মাইনাস থিটা মানে কি সে ঠিক এই ঘরে অবস্থান করতেছে। এই ঘরে তোমার সাইন পজিটিভ না নেগেটিভ? অবশ্যই সেই ঘরে পজিটিভ, তার মানে এখানে আমার কি হবে, যে শুধু সাইন থিটা কিন্তু আমার হবে। ওকে, আচ্ছা চলো আমরা কস থিটা সেক থিটার ক্ষেত্রে গিয়ে দেখি। ওকে, আসো দেখো, এবার যদি আমরা আসি কস নিয়ে, কস নিয়ে সেম কাজটা করি। কস পাই প্লাস থিটা, আর এখানে আমরা কস পাই মাইনাস থিটা। তোমরা বলতে পারো ভাই এগুলো আমাদের কোথায় কাজ লাগবে? প্রত্যেকটা ম্যাথে কিন্তু এই জিনিসগুলো লাগবে। আসলে সাইন কসের যে আইডেন্টিফায়ার, এই যে তোমার হচ্ছে চতুর্ভাগ এবং আসলে কি হবে এটা আইডেন্টিফাই কিন্তু প্রত্যেকটা ম্যাথে অ্যাটলিস্ট লাগবে। ওকে, আচ্ছা সো দেখো এখানে আমার কি হচ্ছে, নিশ্চয়ই জিনিসটা এরকম আছে, 2 ইন্টু π/2 প্লাস থিটা। ওকে, আচ্ছা এটাতে কি হবে, কস 2 ইন্টু π/2 মাইনাস থিটা। জিনিসটা কিছুটা এরকম ভাবে কিন্তু আমার আছে, তাই না? ওকে, সো π/2 মানে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রির সাথে আমার একটা 2 গুণ আছে, মানে কি সংখ্যা যোগ গুণ আছে বলতো? অবশ্যই জোড় গুণ আছে, তার মানে কোনো চেঞ্জ হবে না, মানে এই অংশটুকুর কোনো চেঞ্জ হবে না। সো এখানে কি হলো, কসই কিন্তু আমার হলো। চতুর্ভাগের হিসেবে π/2 প্লাস থিটা আমার তৃতীয় চতুর্ভাগে আছে, তৃতীয় চতুর্ভাগে আমার 10 কট পজিটিভ, বাকি সব নেগেটিভ, তার মানে এটা আমার কি হবে, একটা নেগেটিভ হবে, আর এখানে আমার থিটা হবে। ওকে, সো সেম ভাবে যদি আমরা এটা দেখি, এটাতেও কি হচ্ছে, আমার কসই থাকতেছে, দ্বিতীয় চতুর্ভাগ আসতেছে, তাই না? কারণ π/2 মানে হচ্ছে পাই মাইনাস থিটা, মানে আমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান, দ্বিতীয় চতুর্ভাগে অবশ্যই কস নেগেটিভ, সো এখানে নেগেটিভ যেহেতু মাইনাস থিটা আমার
হয়ে গেল। সেম ভাবে টেনের ক্ষেত্রে, সেম ভাবে কটের ক্ষেত্রে, সেম ভাবে প্রত্যেকটা রাশির ক্ষেত্রেই কিন্তু এভাবেই আসলে আমরা চতুর্ভাগ বের করি। চতুর্ভাগ বের করে আসলে কি হবে শেষমেশ সেটা বের করে থাকি। ওকে, তোমাদের কাজ হচ্ছে তোমরা এভাবে ঠিক টেন, কট, কসেক, সেক প্রত্যেকটার জন্য বের করে দেখবা। আচ্ছা চলো একটা আমরা বড় জিনিস করে আসি, বড় কিছু বের করে আসি। হ্যাঁ, তুমি বলতে পারো যে এখানে আমি দিলাম, কি দিলাম, মনে করো আমি দিলাম কস, ঠিক আছে, দিলাম ধরতে পারো 480 ডিগ্রি, কস 480 ডিগ্রি, এর মান কত হবে আমরা বের করতে চাচ্ছি। এই ক্ষেত্রে তোমাকে কি চতুর্ভাগের হিসাবে যাইতে হবে। দেখো প্রথম চতুর্ভাগ 90, দ্বিতীয় চতুর্ভাগ 180, এইভাবে আমার চতুর্থ চতুর্ভাগ 360, পঞ্চম চতুর্ভাগ কত 450। দেখো 450 থেকে একটু বেশি না, সো আমি জিনিসটাকে কি এইভাবে লিখতে পারি না, কস 450 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। ওকে, আচ্ছা 450 ডিগ্রি মানে কি, আমি হচ্ছে দেখতেছি যে 5 ইন্টু 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাই না? ওকে সুন্দর। আচ্ছা 5 ইন্টু 90 ডিগ্রি মানে কি, প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, আচ্ছা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম, এটা সরি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ, সরি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ মানে 0, 90, এখানে আমার হচ্ছে 180, 270, 360, তাই না? 360-এর পর আমার এখানে কি হচ্ছে দেখো তো 450 কিন্তু এখানে হচ্ছে 450 প্লাস মানে কি 450 ঠিক এখানে হচ্ছে, তাই না? সো 5 যেহেতু গুণ আছে মানে কজ হয়ে যাবে আমার সাইন, ঠিক আছে, যেহেতু বিজোড় সংখ্যা গুণ আছে আমার সাইন হয়ে গেল। এখন 450 নিশ্চয়ই এখানে 450 প্লাস থিটা, প্লাস থিটা মানে কি 480 নিশ্চয়ই এখানে কোথাও হবে, তাই না? তার মানে আমরা এখানে কি লিখতে পারি দেখো তো, যে এই ঘরে আমি দেখতে পাচ্ছি যে কস আমার নেগেটিভ, কারণ দ্বিতীয় চতুর্ভাগে অবশ্যই আমার কস নেগেটিভ হয়ে থাকে। সো এখানে একটা মাইনাস হবে 30 ডিগ্রি হয়ে যাবে। সো মাইনাস সাইন 30 ডিগ্রি মান কি বলতো, অবশ্যই সাইন 30 ডিগ্রি মান হাফ, তার মানে এই ঘরে আমার মানটা হচ্ছে মাইনাস হাফ। তোমরা ফিজিক্সের ক্ষেত্রে অনেকেই দেখছো যে কস 120 ডিগ্রিটা থাকে, তাই না? সো এটার যে মান তোমরা অনেকে মাইনাস হাফ কিভাবে আসলে এটাতে একটু কনফিউজড হয়ে যাও। যারা ভেক্টর করবা যখন ফিজিক্সের ক্ষেত্রে, সেখানে দেখবা নদী নৌকার অঙ্কে কিন্তু অনেক ক্ষেত্রে আমার কস ইনভার্স মাইনাস হাফ আসে, সেক্ষেত্রে আমরা অ্যাঙ্গেলটা 120 লিখি, তাই না? আচ্ছা 120 ডিগ্রি মানটা কিভাবে আমার মাইনাস হাফ হচ্ছে, এটা আমি তোমাদেরকে বের করে দেখাচ্ছি। দেখো কস, ওকে, 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ওকে। আচ্ছা 90 ডিগ্রি মানে কি, এখানে পাই/2 এর সাথে একটা 1 গুণ আছে, মানে বিজোড় সংখ্যা গুণ আছে, মানে cos হয়ে যাবে আমার sin, তাই না? cos 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মানে কি, আমার দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান, দ্বিতীয় চতুর্ভাগে আমার cos কি হয়, অবশ্যই নেগেটিভ হয়, তার মানে এখানে একটা মাইনাস, সো মাইনাস 30 ডিগ্রি হয়ে গেল আমার, তাই না? তার মানে কি মাইনাস হাফ কিন্তু আমরা খুব সহজে বের করে ফেলতে পারলাম। ওকে, সো এখান থেকে আমরা এই cos ইনভার্স মাইনাস হাফের মান 120 ডিগ্রি কিন্তু লিখে আসি। যারা ভেক্টরের ক্ষেত্রে নদী নৌকার অঙ্ক করছো তারা কিন্তু এই জিনিসটা অনেকবার ফেস করছো। ওকে, সো এভাবেই কিন্তু আসলে cos 120 ডিগ্রির মান মাইনাস হাফ আসে। সেমভাবে তোমার সাইন 150 ডিগ্রির মান কি আসে, এইসব কাজগুলো একটু নিজেরা প্র্যাকটিস করবা। ক্যালকুলেটারের ইউজ সবসময় করা যাবে না, করা যাবে না বলতে হ্যাঁ তুমি খুব সহজেই ক্যালকুলেটার বসে cos 120 ডিগ্রি মাইনাস হাফ বের করে ফেলতে পারলা, বাট যখন তুমি আসলে একটু বড় মান পাবা বা একটু ক্রিটিক্যাল টাইপের মান পাবা, তখন সেক্ষেত্রে আসলে ম্যাথগুলোতে তোমার অ্যাপ্লাই করার ক্ষেত্রে সেখানে তো ডিরেক্ট তুমি ক্যালকুলেটর দিয়ে করতে পারবে না, সেক্ষেত্রে কিন্তু আসলে তোমাকে এইভাবে করে আসতে হবে। সো এইভাবে করার জন্য তুমি অ্যাটলিস্ট একটু ট্রাই করবা বা চেষ্টা করবা বাসায় যে কোনো ইজি ইজি মানগুলো দিয়ে প্র্যাকটিস করার। ওকে, আচ্ছা সো মোটামুটি এটা আমার হচ্ছে তোমার চতুর্ভাগ, আসলে পাইয়ের সাথে কি, পাই/2 এর সাথে কি গুণ আছে, এইসবের হিসাব কিন্তু আমরা মেইনলি এখানে দেখলাম। এখন এই টাইপ আমরা বেশ কিছু ম্যাথ দেখব, তার আগে আমরা একটু একটা ছকে তোমাদেরকে আমি একটু নিয়ে যাই। দেখো আমি তখন যা শিখাইছি এখানে কিন্তু সব একবারে দিয়ে দেওয়া আছে, ঠিক আছে? তোমরা এখানে এখন একটা এমন কিছু নাই যেটা তোমরা বের করতে পারবা না। যদি তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে করে থাকো তাহলে এখানে এমন একটা কিছু নাই যেটা তোমরা বের করে ফেলতে পারবা না, এমন একটা কোনো কিছু নাই এখানে। যদি থাকে তোমরা কমেন্টে অবশ্যই আমাকে, মানে হচ্ছে এই যে তোমরা যে ক্লাসটা পাবা এই ক্লাসে তুমি অবশ্যই জানাবে যে আসলে এই জিনিসটা আমরা আপনার ক্লাস দেখে বের করতে পারিনি। ওকে,
ওকে, এ পর্যন্ত যদি আমরা করে থাকি তাহলে চলো এবার আমরা কিছু ম্যাথ দেখে আসি। ওকে, প্রথমত আমি এখানে যে ম্যাথটা রাখছি এই ম্যাথটা হচ্ছে আসলে তোমার এই যে আমরা যে ক্যাটাগরিটা করে আসলাম এই ক্যাটাগরিরই একটা ম্যাথ। ওকে, আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে একটু কয়েকটা সূত্র একটু আরেকটু জানাতে চাই যে এটার সাথে আমার কিছু একটা সূত্র অ্যাড হবে, সেটা হচ্ছে 1 সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, এটা তোমরা কিন্তু অলরেডি জানো। 2 সেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা। তুমি এই অধ্যায়ের সূত্র কিন্তু সবই জানো, কিন্তু সমস্যাটা হয় কি যে আসলে তোমার এই সূত্রগুলো প্র্যাকটিস বা হচ্ছে বারবার না করার ফলে তোমরা কিন্তু আসলে ভুলে যাও বা বুঝতে পারো না যে আমার আসলে কোন ম্যাথে কোন সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। তোমার যখন সূত্রগুলো ঠোঁটের আগালে থাকবে, মানে তুমি হচ্ছে একদম পাখির কিচির মিচিরের মতো সূত্রগুলো বলতে পারবা, তখন কিন্তু তুমি আসলে ম্যাথ দেখে মাথার মধ্যে 2-3টা সূত্র অ্যাপ্লাই করা শুরু করবা, এবং এই 2-3টা সূত্র যখন অ্যাপ্লাই করতে যাবা দেখবা একটা সূত্র দিয়ে তোমার ম্যাথ কিন্তু খুব ইজিলি সলভ হয়ে যাচ্ছে, তাই না? আচ্ছা, 3 নম্বরে দেখো আমার এখানে আসবে হচ্ছে তোমার কসেক স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 প্লাস সেক স্কয়ার থিটা। ওকে, আচ্ছা, মোটামুটি এগুলো হচ্ছে আমার সূত্র। সো আমি এই ম্যাথটার ক্ষেত্রে যখনই তোমরা এরকম স্কোয়ার ফর্মেটের ম্যাথ দেখবা, যে সাইন স্কোয়ার কজ স্কোয়ার এই টাইপের যে ম্যাথগুলো তোমরা দেখবা, সেই ম্যাথগুলোর ক্ষেত্রে তোমরা মাথার মধ্যে নিয়ে আসবা যে আমার এখানে কোনোভাবে 1 আনতে হবে। 1 আনার জন্য আমার হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে কি বলছে যে এই অংশটুকুর মান কত। আমি যদি এখানে তোমাদেরকে একটু দেই ইকুয়াল টু হোয়াট, ইকুয়াল টু হোয়াট মানে কি মান কত, তাই না? তো মান বের করার ক্ষেত্রে যখন তুমি এরকম কোনো হচ্ছে আসলে অ্যাঙ্গেলের ম্যাথ পাবা, তোমার প্রথমে যদি স্কোয়ার দেয়া থাকে তোমার মাথার মধ্যে চলবে যে আমার এখানে কি করতে হবে, কোনোভাবে 1 আনতে হবে। এখন 1 আনার জন্য আমার কি করতে হয়, যে যেহেতু আমার এখানে স্কোয়ার আছে, নিশ্চয়ই আমার একটা রাশি এমন আসবে যে কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এরকম আসলে আমি কিন্তু খুব সহজে 1 রাখতে পারবো। এবং দ্বিতীয়ত যেই কাজটা আমাকে করতে হবে সেটা হচ্ছে সবচেয়ে যে ছোট মানটা আছে এটাকে আমি কোনো চেঞ্জ করব না। দেখো এই সবগুলো ম্যাথ ইয়ার ক্ষেত্রে সবচেয়ে ছোট মান কিন্তু এই যে কজ স্কোয়ার π/7, এই অংশটুকুতে আমি কিন্তু আসলে কোনো চেঞ্জ করব না। ওকে, আচ্ছা, দেখো সবচেয়ে ছোটটা যেটা আছে এটাকে আমি রেখে দিলাম। আচ্ছা, পরবর্তীটাতে যাই। ওকে, 5π/14 এটাকে এখন আমার একটা চেঞ্জ আনতে হবে, তাই না? আমি যদি চেঞ্জ আনতে চাই এখানে দেখো কজ স্কোয়ার, এখন তুমি দেখো যে π/2 সাথে আমার একটা হিসাব নিকাশ করতে হবে, তাই না? সো আমি যদি কোনোভাবে এখানে π/2 লিখলাম, ওকে, আচ্ছা π/2 লিখলাম, কারণ আমার সবকিছু কি π/2 এ হিসাব করতে হয়। আমি যদি π/2 হিসাব না করি তাহলে কিন্তু আমি আসলে যে আমার কোন চতুর্ভাগ সেটা হচ্ছে আসলে জোড় না বিজোড় আছে এই জিনিসটা আমরা বের করতে পারি না। আচ্ছা, সুন্দর। এখন আমার আলটিমেটলি এটা বানাইতে হবে 5π/14, সেটা বানানোর জন্য আমরা এখানে একটা মনে করো মাইনাস দিলাম, π/7 যদি দেই, দেখো তো ঘুরে ফিরে আমরা ওই রাশিটা কি পাই? অবশ্যই পাই, কারণ হচ্ছে π/2 আর মাইনাস π/7, এই অংশটা লসাগু করলে এখানে আসে 14, এখানে আসে 7π, আর এখানে আসে আমার -2π, তার মানে 5π/14 কিন্তু আমরা এখান থেকে বের করে ফেলতে পারি, তাই না? তার মানে আমি যে অংশটা লিখছি সেটা কিন্তু অবশ্যই ঠিক আছে। সো এটাতে তোমার হচ্ছে ক্যালকুলেটারে তোমরা সহযোগিতা নিতে পারো আসলে এই লসাগুগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, আসলে কি হবে π/2 তুমি হচ্ছে এইভাবেও হিসাব করতে পারো যে আমি হাফ রাখবো, যেহেতু হাফ মাইনাস বা প্লাস এখানে যে কোনো কিছু একটা হোক, এখানে একটা মান আসবে, হ্যাঁ, ইকুয়াল টু আমার এখানে 5/14। এমন হচ্ছে আসলে এটা করার জন্য আসলে আমার এই যে মাঝখানে কি মানটা আমাকে নিতে হবে সেটা আমি খুব সহজে বের করে ফেলতে অবশ্যই পারবো। ওকে, সো আশা করি তোমরা এখানে বুঝছো। আচ্ছা, আসো আমরা হচ্ছে পরেরটাতে যাই। পরেরটাতে আমার কি আছে দেখো তো, 8π/7 আছে। এখন এটাতে আমার কি রকম, এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই বুঝতেছি যে এই জিনিসটা কিন্তু আমার সাইন হয়ে যাবে, তাই না? সো আমি হচ্ছে একটা কজের সাথে একটা সাইন মিলাইতে পারছি। এখন এটার ক্ষেত্রে আসি, এটার ক্ষেত্রে যদি আমরা যাই কস স্কয়ার, তাই না? আচ্ছা, সো এখানে আমরা এখন কত আনতে চাইতে পারি, আমরা কত রাখতে পারি? সুন্দরভাবে যদি আমি এখানে π+π/7 দিয়ে দিই তাহলে হয় না? দেখো তো সুন্দরভাবে 8π/7 হচ্ছে। এখন তুমি আমাকে বলতে পারো ভাই আপনি এতক্ষণ π/2 নিলেন, এবার পাই কেন নিলেন? কারণ হচ্ছে দেখো আমার এখানে কস থেকে একটা কিন্তু সাইন হচ্ছে, তাই না? কারণ হচ্ছে π/2 দ্বারা, তার মানে আমার পরবর্তী যে দুইটা আছে এই দুইটার মধ্যে একটা আমার কস থাকবে, একটাকে আমার সাইন বানাইতে হবে। এখন প্রথমটাতে যদি আমি দেখো পাই নিয়ে যদি হিসাব করি আমার কিন্তু 8π/7 চলে আসে, তাই না?
তার মানে কি আমি এখানে পাই নিয়ে কাজটা করতে পারতেছি। প্লাস পরবর্তীটা যদি দেখো কজ স্কয়ার, হ্যাঁ আমরা যদি করি কি দেখো π/2 প্লাস π/7 এমন রাখি, তাহলে কিন্তু ঘুরে ফিরে আমার 9π/14 কিন্তু অবশ্যই চলে আসতেছে। মোটামুটি এটা আমার আসলো। প্রথমটা আমার যা আছে তাই থাকবে। দ্বিতীয়টার ক্ষেত্রে যদি আমরা দেখি, হ্যাঁ দেখো আমি এখানে একটা ব্র্যাকেটটা এরকম ভাবে নিয়ে নিলাম, হ্যাঁ π/2 আমার কি হয়ে গেল সাইন। তোমরা এই ক্ষেত্রে কিন্তু স্কোয়ারটা মাথার মধ্যে নিবে না, স্কোয়ারটা আমার কিন্তু বাইরে লেখা যায়। অর্থাৎ আমি যদি তোমাদেরকে এই স্কোয়ার ফরম্যাটের জন্য একটা কিছু দেখাইতে চাই, তাহলে আমি দেখাইতে পারি যে দেখো সাইন স্কোয়ার থিটা, এটা দ্বারা কিন্তু আমরা এরকম করেও লিখতে পারি যে সাইন থিটা হোল স্কোয়ার। ওকে, এই স্কোয়ার মানে কিন্তু থিটার উপর স্কোয়ার না, গোটাটার উপর স্কোয়ার যেহেতু, তাই আমি গোটাটার বাইরে স্কোয়ার দিয়ে লিখে নিতে পারি। ওকে, আচ্ছা সো এই যে সাইন স্কোয়ার থিটা আর এই যে সাইন থিটা স্কোয়ার, এই দুইটা কিন্তু কখনোই এক না। সো কেউ কিন্তু এটাতে কনফিউজড হবা না। ক্লিয়ার করে দিলাম ভাইয়া, যেখানে যেরকম টপিক পাচ্ছি সেটা অনুযায়ী তোমাদের কিন্তু সেখানে সেরকম ডিসকাশন আমি করে দিব। ওকে, আচ্ছা চলো আমরা এবার ম্যাথটাতে চলে যাই। সো আমরা এখানে সাইন পাইলাম। ওকে, আচ্ছা π/2 মাইনাস π/7 মানে কি প্রথম চতুর্ভাগে অবশ্যই কস পজিটিভ। সো আমার এখানে আমি একটু এটা রিমুভ করে দিই, আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম। ওকে, আচ্ছা সো সাইন π/7 আমার কিন্তু চলে আসলো। সেম ভাবে পরেরটার ক্ষেত্রে যদি যাও, দেখো তুমি π/2 এর সাথে একটা কি গুণ আছে, 2 গুণ আছে, মানে কি জোড় সংখ্যা গুণ আছে। জোড় সংখ্যা গুণ থাকলে এটা কি সাইন হয়ে যাবে। আচ্ছা এবার কি পাই প্লাস π/7 তৃতীয় চতুর্ভাগে কস কি আমার নেগেটিভ, সো মাইনাস π/7। আমি কিন্তু সাইনটা এই যে এখানে কি আছে, এখানে কোন টেনজেন্টের মানটা আছে, কোন ত্রিকোণমিতিক রাশিটার মান আছে তার উপর নির্ভর করে কিন্তু আমি করতেছি। এখানে আমার কি হচ্ছে সেটার উপর নির্ভর করে না। সো এটাতে কিন্তু কেউ কনফিউজ খাবে না, যেটা আমার কোশ্চিনে দেয়া থাকবে এটার উপর ডিপেন্ড করে কিন্তু আমার প্লাস মাইনাস, নট আমি এখানে যে মানটা বসাচ্ছি সেটার উপর ডিপেন্ড করে কিন্তু প্লাস মাইনাস না। ওকে, অর্থাৎ চতুর্ভাগের হিসাব কোশ্চিনে আমার যে রাশিটা দেওয়া থাকবে তার উপরে ডিপেন্ড করে হবে। স্কয়ার, ওকে আচ্ছা প্লাস দেখো cos স্কয়ার π/2 প্লাস π/7, সেম কথা। π/2 মানে কি আমার হয়ে যাচ্ছে এটা, সরি এখানে আমি একটা ভুল করছি, দেখছো কি ভুল করছি বলো তো, এখানে cos কিন্তু থাকবে, π/2 এর সাথে কি জোড় সংখ্যা গুণ আছে না বোকা ছেলেরা। আচ্ছা প্লাস, ওকে আচ্ছা প্লাস দিলাম আমরা। তাহলে দেখো এবার এই যে cos স্কয়ার যে রাশিটা আছে সেটা কি হয়ে যাবে সাইন, এখানে হচ্ছে যেহেতু আমার হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে এখানে আমার মাইনাস হবে π/7 স্কয়ার আমরা পেয়ে গেলাম, তাই না। ওকে, সো আমি এক কাজ করি, দ্বিতীয় লাইনটা তোমাদের জন্য একটু মুছে দিচ্ছি, হ্যাঁ কেউ কনফিউজড হবে না। আমি হচ্ছে এখানে উল্লেখ করে দিচ্ছি যে আমি দ্বিতীয় মানে হচ্ছে দ্বিতীয় তৃতীয় চতুর্থ লাইনটা কোথায় লিখছি এটা আমি দেখাচ্ছি। এই যে আমি মার্ক দিয়ে পরের লাইনটা আমি এখানে উল্লেখ করতেছি, ঠিক আছে। আচ্ছা দেখো cos স্কয়ার π/7 থাকে গেল, তাই না। সো এটা থাকলো, পরবর্তীতে কি হলো আমার এখানে সাইন স্কয়ার π/7 হইলো, তাই না। পরেরটাতে কি হলো সেম ভাবে cos স্কয়ার π/7 কিন্তু আমার হইলো, তাই না। পরেরটাতে আমার কি হবে সাইন স্কয়ার π/7, কারণ কি আমার এখানে স্কয়ার আছে না, স্কয়ার থাকলে কি আমার মাইনাসের কোনো ভ্যালু আছে, মাইনাস তো আমার স্কয়ার হলে প্লাস হয়ে যায়। সো এই দুইটার জন্য আমি কি পেলাম একটা 1 পাচ্ছি, এই দুইটার জন্য আমি একটা কি পাচ্ছি 1 পাচ্ছি। আলটিমেট ভ্যালু কিন্তু আমার 2 খুব সহজেই আমরা বের করে ফেলতে পারলাম। সো এই টাইপেরই কোশ্চিন তোমার কিন্তু আসবে, খুব আহামরি কঠিন কোনো কিছু আসবে না। এই কনভারসেশনগুলো এরকমই আসবে, খুব ইজিলি তুমি বের করে ফেলতে পারবা। বাট এটা জানার জন্য তোমাকে আসলে কি হবে এটার জন্য কিন্তু খুব বেশি প্র্যাকটিস করতে হবে। আমি এগুলো কিন্তু কোনো মুখস্থ করে আসিনি, আমি কিন্তু আসলে এখানে দেখে আসলে আমার যেহেতু প্র্যাকটিস ছিল অনেক, সো আমি এখানে কিন্তু খুব ইজিলি ক্যালকুলেট করে বের করে ফেলতে পারতেছি। সো এভাবেই তোমাকে কিন্তু ক্যালকুলেট করে বের করে ফেলতে হবে। সবসময় যে তুমি পারবা এমন না, বাট যখন তুমি বারবার প্র্যাকটিস করবা তখন কিন্তু আসলে তুমি অবশ্যই পারবা। ওকে আচ্ছা পরের কোশ্চেনে চলে যাই। দেখো পরের কোশ্চেনটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ, তোমরা এটা 9-10ও দেখে আসছো এবং অবাক করার বিষয় এটা ইন্টারমিডিয়েটেও আছে, এবং তোমরা বোর্ড পরীক্ষা বলো অ্যাডমিশন বলো সব জায়গায় কিন্তু এই কোশ্চেনটা কম বেশি কোথাও না কোথাও চলে আসে, ইভেন তোমার বইয়েটাও কিন্তু আসে, তাই না। ওকে সো আমি কোশ্চেনটা একটু যদি পড়ি, tan থিটা ইজ ইকুয়াল টু 5/12 সাইন থিটা আমার হচ্ছে বলছে কি ঋণাত্মক যদি হয় তাহলে আমার এতটুকু অংশ অর্থাৎ সাইন থিটা প্লাস কস মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস টেন থিটা এগুলোর মান কত হবে এগুলো আমাকে বের করতে বলছে। আচ্ছা আমি যদি ওই রাশিটা একটু লিখি, দেখো এই রাশিটা আমার কি আছে সাইন থিটা প্লাস কস
মাইনাস থিটা ডিভাইডেড বাই সেক মাইনাস থিটা প্লাস টেন থিটা। ওকে, আচ্ছা এই জিনিসটা যদি আমরা একটু লিখি, আমরা কি লিখতে পারি এখানে সাইন থিটা পাই, এখানে আমি যেহেতু জানি কস কি করতে পারে আমার মাইনাস খাই ফেলতে পারে, সো এখানে কি হবে প্লাস কস থিটাই হবে। এখানে সেক আমার মাইনাস খেলতে পারে খাইতে পারে, তাহলে এখানে আমার সেক থিটাই হবে, এখানে আমার প্লাস টেন থিটাই হবে, তাই না? ওকে সুন্দর। সো এবার আমি এখানে আসি, টেন থিটা ইজ ইকুয়াল টু 5/12 বলছে। আমি যদি একটা ত্রিভুজ আঁকি এখানে, এটা যদি আমার থিটাটা হয়, তাই না, তাহলে আমার কি ভূমি হচ্ছে 5, লম্ব হচ্ছে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাই না? কারণ আমরা কি জানি টেন থিটা ইজ ইকুয়াল টু কি ভূমি বাই লম্ব, লম্ব বাই ভূমি, তার মানে এখানে কি 5, এটা হচ্ছে আমার 12। অ্যান্ড আমরা এখানে হচ্ছে তোমার পিথাগোরাস যদি অ্যাপ্লাই করি, তাহলে আমরা এই অতিভুজটা 13 পেয়ে যাই, তাই না? পিথাগোরাস কি বলছে আমার অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। আচ্ছা এখন আমার হচ্ছে সাইন থিটা ঋণাত্মক হবে। এখন দেখো তো আমার টেন থিটার যে অংশটা আছে, এই অংশটা কি একটা বলতো, যে অবশ্যই আমার এখানে টেন থিটা একটা ধনাত্মক রাশি। টেন থিটার ধনাত্মক, সাইন থিটা যদি ঋণাত্মক হয়, অর্থাৎ আমরা এখানে টেন থিটা ইজ ইকুয়াল টু কিন্তু সাইন থিটা বাই কস থিটা লিখে থাকি, তাই না? ওকে, আচ্ছা আমরা যদি সাইন থিটা বাই কস থিটা লিখে থাকি, তাহলে দেখো তো আমার সাইন থিটা যদি ঋণাত্মক হয়, আমার টেন থিটা পজিটিভের জন্য অবশ্যই কস থিটাকে ঋণাত্মক হইতে হবে, নাহলে তো মাইনাস কখনো কাটা যাবে না, তাই না? সো আমার এখানে এইটা আমরা সিদ্ধান্ত নিলাম যে সাইন থিটা যদি ঋণাত্মক হয়, তাহলে অবশ্যই আমার কস থিটাও ঋণাত্মক হবে। আর কস থিটাও যদি ঋণাত্মক হয়, তাই না, তাহলে সেক থিটাও কিন্তু অবশ্যই আমার ঋণাত্মক হবে। তাহলে আমরা যদি এখান থেকে ভ্যালু বের করতে যাই, তাহলে দেখো তো সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কত পাবো এখানে, সাইন থিটা ইজ ইকুয়াল টু আমার লম্ব বাই অতিভুজ, তাহলে আমার সাইন থিটা ইজ ইকুয়াল টু -5/13 আমরা পাচ্ছি, ঠিক আছে? আচ্ছা কস থিটা কি আমার ভূমি বাই অতিভুজ, এটাও যেহেতু ঋণাত্মক, তাহলে -12/13 কিন্তু আমরা পাচ্ছি। ওকে, আচ্ছা সেম ভাবে আমার এখানে সেক থিটা আছে, তাই না? সেক থিটাও যেহেতু কস থিটা ঋণাত্মক, সেক থিটাও আমার ঋণাত্মক হবে, সেটা হবে কি -13/12। তাহলে আশা করি এই সিদ্ধান্তটা নিতে আমাদের কোনো সমস্যা হয় নাই, কারণ আমরা দেখতে পাচ্ছি যে টেন থিটা যেহেতু আমার ধনাত্মক, সাইন থিটা যেহেতু ঋণাত্মক, তাহলে কস থিটাও ঋণাত্মক হবে, এবং কস থিটার সাথে সেক থিটা টেন থিটা মানে হচ্ছে তোমার সেক থিটা কস থিটা সবই ঋণাত্মক হচ্ছে। আচ্ছা এখন আমরা চলো ডিরেক্ট ভ্যালু বসাই এখানে। সাইন থিটার ভ্যালু আমরা কত পাইছি -5/13। ওকে, আচ্ছা কস থিটার ভ্যালু আমরা কত পাইছি -12/13। ওকে, আচ্ছা সেম ভাবে আমরা এখানে সেক থিটার ভ্যালু পাইছি -13/12, এবং টেন থিটার ভ্যালুটা আমরা পাইছি +12/5/12। এখন জাস্ট আমাদের ক্যালকুলেশন ছাড়া আর কিছুই নেই, তাই না? সো দেখো এখানে আমি 13 দিয়ে দিলাম। ওকে, আমি উপরে দেখতে পাচ্ছি আমার -17 থাকে, আর নিচে আমার 12 হয়, -13 + 5 মানে হচ্ছে 8 -8 থাকে। সো এটা আমার কাটা গিয়ে বাকিটুকুর ক্যালকুলেশন করে যা আসে তাই, অর্থাৎ 4 × 2 = 8, 4 × 3 = 12। সো এখান থেকে হিসাব করে যেটা আসবে সেটাই আমার অ্যান্সার, মেবি 51/26। আসলে ক্যালকুলেটর ইউজ করে তোমরা এটা সলিউশনটা বের করে ফেলবা। মেইন কথা হচ্ছে আমার এই জিনিসটা বুঝে, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে কিন্তু এই ম্যাথটা আমাদের কাছে খুবই সহজ। বাট আমরা যদি এই জিনিসটা ধরতে না পারি যে আসলে সাইন থিটা ঋণাত্মক মানে কি অন্যগুলা ঋণাত্মক হবে না ধনাত্মক হবে, এই জিনিসটা যদি আমরা ধরতে না পারি, তাহলে কিন্তু আসলে আমার এটা বের করা কখনোই সম্ভব হবে না যে এটার মানটা আসলে কত, সঠিক মানটা আমি বের করতে পারবো না, তাই না? ওকে, সো পরবর্তী একটা ম্যাথ দেখো। আচ্ছা তার আগে চলো আমরা এই ক্যাটাগরি আরেকটা ম্যাথ রাখছি এখানে, ওই ম্যাথটা করে আসি। এই ম্যাথটা, হ্যাঁ এই ম্যাথটা আমার বলছে কি দেখো, সাইন থিটার ভ্যালু আমার 5/13 বলছে, এবং এই থিটার রেঞ্জটা আমার বলছে π/2 থেকে π পর্যন্ত, মানে দ্বিতীয় চতুর্ভাগে আমার রেঞ্জটা ওরা বলছে। হলে এই যে রাশিটা ওরা লিখছে, এই রাশিটার মান কত হবে? সেম ভাবে চলো এটার আমরা একটু মানটা দেখে আসি। মানটা হচ্ছে কি দেখো তো, আমি এবার ডিরেক্ট এখান থেকে লাইনটা লিখতেছি, টেন থিটা, আমরা কি জানি সেক থিটা আমার মাইনাস খেয়ে ফেলতে পারে, তাহলে প্লাস সেক থিটা আমার হবে এখানে। ওকে, আচ্ছা কট থিটাই থাকবে, কসেক থিটা কিন্তু আমার মাইনাস খাইতে পারে না, তাই আমার এখানে মাইনাস কসেক থিটা কিন্তু হবে। ওকে,
আচ্ছা, এই জিনিসটা পর্যন্ত আমাদের আশা করি কোনো সমস্যা নাই। এবার আসো আমার সাইন থিটার ভ্যালু 5/13। সো আমি যদি একটা ত্রিভুজ আঁকি এখানে তোমাদের জন্য, এটা যদি আমার হয় থিটা, ওকে, খুব সহজেই আমরা বলতে পারতেছি লম্ব আমার 5, অতিভুজ আমার 13, ভূমি আমার 12, তাই না? ওকে, সুন্দর। এখন দেখো আমরা দেখতে পাচ্ছি যে আমার দ্বিতীয় চতুর্ভাগে এখানে কি আছে, কসেক আছে। কসেক তাহলে পজিটিভ হবে। সো আমি এখানে যদি লিখি কসেক থিটা ইজ ইকুয়াল টু 13/5। আমরা কি জানি সাইন থিটার উল্টাটাই হচ্ছে কসেক থিটা, তাই না? সো কসেক থিটাটা আমরা বের করে ফেলতে পারলাম। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে টেন আর কট কিন্তু অবশ্যই নেগেটিভ, তার মানে টেন থিটা ইজ ইকুয়াল টু কত হবে বলো তো? টেন থিটা ইজ ইকুয়াল টু হবে -5/12, আর কট থিটার ভ্যালুটা হবে -12/5। সব কিছুর ভ্যালু আমরা পেয়ে গেছি, জাস্ট এখানে বসাবো। দেখো টেন থিটার ভ্যালু আমার -5/12, ওকে। আচ্ছা, কট থিটা, সেক থিটার ভ্যালুটা আমরা এখনো বের করিনি, তাই না? হ্যাঁ, টেন থিটা বের করছি, কট থিটা বের করছি। আচ্ছা, সেক থিটা ভ্যালুটা বের করিনি। সেক থিটাও কি আমার দ্বিতীয় চতুর্ভাগে অবশ্যই নেগেটিভ, তাই না? সো নেগেটিভ হলে আমার এখানে ভ্যালুটা কত হবে? তোমার হচ্ছে অতিভুজ বাই ভূমি -13/12, তাই না? সো -5/12 -13/12, আর এখানে তোমার হচ্ছে কট থিটার ভ্যালুটা আসছে কত? -12/5, আর আমার কসেক থিটার ভ্যালুটা আসছে মাইনাস সূত্রে এখানে হচ্ছে আসলে অঙ্কের মাইনাস, আর এখানে কসেক থিটার ভ্যালু আসছে 13/5। সো জাস্ট এখন আমার লসাগু করলে আমার কি আসে? নিচে আসে 12, উপরে আসে হচ্ছে তোমার হচ্ছে -18, এখানে নিচে কি আসে দেখো তো? 5, উপরে আসে -25। সো এখানে এখন ক্যালকুলেশন করলে আসলে যে মানটা আসবে সেটাই তোমার। আমার কাছে যেহেতু এখন হাতে ক্যালকুলেটর নাই, তাই আমি আসলে তোমাদেরকে ক্যালকুলেশনটা শেষ করে দিতে পারতেছি না, বাট এখানে এখন ক্যালকুলেট করলেই আসলে তোমার যেটা অ্যান্সার হবে সেটা খুব সহজেই বের করতে পারবো। অর্থাৎ এখানে কাটাকাটি যাবে, 5 থাকবে, এখানে আমি যদি হচ্ছে তোমার 6 দিয়ে কাটি, 6 দুগুণা 12, 6 দিনে 18। সো এখন এখান থেকে ক্যালকুলেট করলে যা আসে তাই হচ্ছে আসলে আমার অ্যান্সার, ওকে। সো আশা করি তোমরা এই যে এইটুকু থাকা, এই যে এই টার্মটুকু বের করতে হবে, এটা কিভাবে বের করতে হবে এই জিনিসটা খুব ভালো করে বুঝতে পারছো, ওকে। আচ্ছা, চলো আমরা আমাদের কিছু নেক্সট স্লাইডে চলে যাই। আমি যে স্লাইডে ছিলাম সেটা হচ্ছে এই ম্যাথটার ক্ষেত্রে। হ্যাঁ, এই ম্যাথটার ক্ষেত্রে আমরা একটু আসতেছি। এই ম্যাথটাতে একটু ইন্টারেস্টিংলি আমার একটু যে তোমার হাবিজাবি অনেক কিছু মান দেয়া আছে, মান দিয়ে আসলে তোমাকে ভ্যালুটা এখন বের করতে বলা হয়েছে। সো আমি যদি ম্যাথটা করতে যাই, দেখো তো সাইন 780 ডিগ্রি। হ্যাঁ, তোমরা এটা দেখে অনেকে কনফিউজ হবে আমার চলে আসলে কি করতে হবে। অলওয়েজ তুমি 90-র আসলে গুণিতক কি হতে পারে এগুলো কল্পনা করবা। দেখো 90, 180, ঠিক আছে, 270, তারপর হচ্ছে 360, তারপর হচ্ছে কি 450, তাই না? 450, তারপর হচ্ছে তোমার 540, তারপর কি হতে পারে তোমার 6 540 হচ্ছে, সাথে তাহলে 630, 8 হচ্ছে 720, 8 হচ্ছে 720, আর 9 হচ্ছে তোমার 810। তাহলে 8 যেহেতু 720, আমি এখানে এই জিনিসটাকে এরকমভাবে লিখতে পারি সাইন, ওকে, তোমার হচ্ছে 9 ইন্টু, সরি 9 না, আমরা কি সাথে সাথে কত হলো? 7 লং 63, 8 লং 72, 8 যেহেতু পাইছি 8 ইন্টু 90 ডিগ্রি, তাই না? 720 আমার হয়ে গেল প্লাস 60 ডিগ্রি, তার মানে কি আমার 780 কমপ্লিট। প্রথমটার জন্য আমার 780 কমপ্লিট। দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো কস, আমরা এখানে একটা কাজ করতে পারি, 360 থেকে 30 বাদ, সরি 360-এর সাথে 30 যোগ করলে আমরা 390 পেয়ে যাই, ওকে। আচ্ছা, এখন এখানে দেখো সাইন আমার মাইনাস খাইতে পারে না, কস আমার মাইনাস, মানে কসের যে মাইনাসটা আছে সে খেয়ে ফেলছে, বা সাইন যেহেতু মাইনাসটা খাইতে পারে না তাই এখানে আমার একটা মাইনাস হইলো, তাই না? সাইন 330 ডিগ্রি মানে কি আমি লিখতে পারি সাইন 360 ডিগ্রি মাইনাস 360 থেকে 30 বাদ দিয়ে দিই, 360 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাই না? তাহলে কি দেখো তো আমার 330 ডিগ্রি হয়ে গেল। আর কস 300 ডিগ্রি এই জিনিসটাকেও যদি আমি লিখি কস 360 ডিগ্রি প্লাস মাইনাস 60 ডিগ্রি দিলে আমরা কস 300 ডিগ্রি কিন্তু করে দিতে পারলাম, তাই না? ওকে, আসো এখন সূত্র দেখো 8 ইন্টু 90। আচ্ছা, আমি যেহেতু এটাকে এরকম করে লিখছি, প্রত্যেকটা ক্ষেত্রে এরকম করে লিখে দিই, তাহলে কনফিউজড হয়ে যাবো তোমরা, তাই না? ওকে, 360 মানে কি 4 ইন্টু 90,
এটা তো 360 যেহেতু দিছে, এটাও 4 ইন্টু 90। আর এটাও 4 ইন্টু 90 ধরে নাও। ওকে, আচ্ছা দেখো 8 ইন্টু 90 মানে কি, আমার সাইন সাইনই থাকবে, তার মানে এতটুকু শিওর আমি সাইন সাইনই থাকলো, তাই না? আচ্ছা 8 ইন্টু 90 মানে কি, দেখো আমি যদি 8 করি, এটা হচ্ছে আমার তোমার হচ্ছে 1 2 3 4 5 6 7 8, 8 হচ্ছে আমার এখানে হচ্ছে, এখান থেকে আমি বেশি আর কিছু নিচ্ছি, মানে আমার 8 ইন্টু 90 প্লাস 360 কিন্তু প্রথম চতুর্ভাগেই হচ্ছে। প্রথম চতুর্ভাগে যেহেতু আমার সবগুলোই পজিটিভ, তাহলে আমি এখানে সাইন 60 ডিগ্রি লিখে দিতে পারলাম। সেমভাবে দ্বিতীয়টার ক্ষেত্রে যদি দেখো cos 4 ইন্টু 90, আমার 4 এই পর্যন্ত হচ্ছে, আর যেহেতু 30 ডিগ্রি, তার মানে আমার ঠিক প্রথম চতুর্ভাগে এই অংশটুকুরও অবস্থান, তাই না? আবার 90-র সাথে আমার জোড় যেহেতু গুণ আছে, জোড় সংখ্যা, তার মানে cos cosই থাকবে, আর এখানে 30 ডিগ্রি হবে, অর্থাৎ প্লাসই থাকবে, মাইনাস আসতেছে না, তাই না? ওকে, নেক্সট মাইনাস। দেখো 4 ইন্টু 90 মাইনাস 30, তার মানে কি, এই চতুর্ভাগে সাইন কি, অবশ্যই নেগেটিভ, এবং এখানে সাইন সাইনই থাকবে, চেঞ্জ হবে না। তো আমার এখানে প্লাস গেল, প্লাস গিয়ে আমার এখানে কত হয়ে গেল, দেখো সাইন 30 ডিগ্রি। প্লাসটা কেন হলো বলো তো, যেহেতু আমার চতুর্থ চতুর্ভাগে সাইন হচ্ছে নেগেটিভ, সেই কারণে মূলত ওই মাইনাসের সাথে মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে গেল, তাই না? আচ্ছা cos 360 মাইনাস 60, তার মানে ওটা কি হবে, cos 60 ডিগ্রি হচ্ছে। চতুর্থ চতুর্ভাগে আমার কিন্তু আসলে cos পজিটিভই। ওকে, আচ্ছা মোটামুটি এই পর্যন্ত আমরা পেলাম। তাহলে এবার আমার চলো ভ্যালু বের করে দেখি। সাইন 60 ডিগ্রির ভ্যালু আমরা কি জানি, √3/2। cos 30 ডিগ্রি ভ্যালু √3/2, তাই না? ওকে, প্লাস সাইন 30 ডিগ্রি ভ্যালু আমার হাফ, cos 60 ডিগ্রি ভ্যালু আমার হাফ, তাই না? ওকে, সো আমরা এখানে যদি দেখি, এখানে 3/4 থাকে, এখানে 1/4 থাকে, যেটা আমরা যোগ মানে হচ্ছে লসাগু করে ভাগ করলে কিন্তু আমার 1 চলে আসে, তাই না? তো 3 একে 4 আর 4 4 কাটা গিয়ে আমার 1 চলে আসে। তো এতই সহজ ম্যাথ, জাস্ট তোমার এই কনভারসেশনগুলো কিন্তু খুব ভালো করে জানতে হবে। কনভারসেশনগুলো তুমি যদি না জানো, তাহলে কিন্তু আসলে তুমি বের করতে পারবে না আমার ভ্যালুটা কত আসতেছে। ওকে, আচ্ছা চলো আমরা আমাদের নেক্সট ম্যাথটা দেখো। আমার এই ম্যাথটাতে দিছে কি 15 45 75 এরকম করে একটা সিকোয়েন্স অনুযায়ী আমার দিছে, ঠিক আছে? এটাকে আমরা একটা ধারার ম্যাথও বলতে পারি। ধারা অনুযায়ী দিয়ে দেখো, ধারাতেও ত্রিকোণমিতির আমার প্রয়োগ, অর্থাৎ সব ক্ষেত্রে আমার ত্রিকোণমিতির কিন্তু প্রয়োগ হয়, এবং ত্রিকোণমিতির প্রয়োগের জন্য তোমার ত্রিকোণমিতির যে বেসিকগুলো আছে, সূত্রগুলো আছে, এগুলো খুব ভালো করে জানতে হবে। ওকে, আচ্ছা পরবর্তী যে দেখো 10 15 ডিগ্রি 45 75 এরকম করে আমার 165 পর্যন্ত গেছে। আমি যদি একটু রাশিগুলোকে লিখি, কিছুটা এরকম হয়, 10 15 45 75। দেখো তো আমার কত 30 ডিফারেন্স করে যাচ্ছে না? হ্যাঁ, 15 সাথে 30 যোগ করলে 45, 45-এর সাথে আবার 30 যোগ করলে 75, 75 ডিগ্রির সাথে আমি যদি 30 যোগ করি, তাহলে 10 105, তাই না? ওকে, সুন্দর। আচ্ছা সেমভাবে যদি আমি হচ্ছে যোগ করে দেখি, যে আমার হচ্ছে আসলে 105-এর সাথে 30 যোগ করলে 10 135 ডিগ্রি। ওকে, আচ্ছা 135 ডিগ্রি পাইলাম আমরা। নেক্সটে আমার যেটা হচ্ছে কাজ, সেটা হচ্ছে 135-এর সাথে 30 যোগ করলে 10 165 ডিগ্রি। এরকম একটা ম্যাথ দিছে, বাট আমার যেটা মনে হয় আমি কোশ্চেনটা কোথাও একটা তুলতে ভুল করছি, এখানে যোগের জায়গায় গুণ থাকার কথা। ওকে, ওকে আসো কনভারসেশনগুলোতে যদি আসি, আমরা 10 15 ডিগ্রি 15 ডিগ্রি রাখলাম আমরা। ওকে, 10 45 ডিগ্রি ভ্যালু আমরা জানি +1 করে দেখি। 10 75 ডিগ্রি মানে কি, প্লাস 10 90 ডিগ্রি মাইনাস 75, সরি মাইনাস 15 ডিগ্রি। 10 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি কিন্তু আমরা লিখতে পারি না? তার মানে কিন্তু আমার 75 চলে আসে। হ্যাঁ 75 চলে আসে। সেমভাবে পরেরটার ক্ষেত্রে যদি আমরা যাই, এটাতে লিখতে পারি 10 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি, তাহলে আমার 105 চলে আসে, তাই না? 10 135 ডিগ্রি মান আমার -1। ওকে, কারণ দ্বিতীয় চতুর্ভাগে 10 45-এর মান -1। ক্যালকুলেটর টিপেও তুমি দেখতে পারো, বা আসলে তোমার হচ্ছে এই জিনিসটা যে, আচ্ছা তোমাদেরকে একটু ডিটেলসই করাই দিই, নাহলে পরে আবার বলবো যে ভাইয়া এই জিনিসটা স্কিপ করে গেছে। ওকে,
টেন 90 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি। ওকে, আচ্ছা সুন্দর। আর শেষেরটাতে যদি আমরা দেখি টেন -180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। দেখো তো 165 হয় না? অবশ্যই হয়। ওকে, আচ্ছা মোটামুটি এই জিনিসটা আমরা ভাঙে লিখে ফেললাম। আচ্ছা পরবর্তী লাইনে আমরা চলে আসি। পরবর্তী লাইনটা যদি দেখি আমরা 10 15 ডিগ্রি থাকলো। ওকে, 1 থাকলো। আচ্ছা 10 90 ডিগ্রি মাইনাস থিটা মানে প্রথম চতুর্ভাগ, বাট 90 মানে π/2 এর সাথে যেহেতু নেগেটিভ আছে, এটা আমার কট মাইনাস কট 15 ডিগ্রি হয়ে গেল। সেম ভাবে এটা এই ঘরে কি আমার অবশ্যই 10 কি নেগেটিভ না, কারণ এটা কি দ্বিতীয় চতুর্ভাগে পড়তেছে, দ্বিতীয় চতুর্ভাগে 10 কি আমার নেগেটিভ, তার মানে কি মাইনাস কট, সেখানে মাইনাস দিছি কেন, এটা তো প্লাস। প্রথম চতুর্ভাগে কি আমার প্লাস না 10, তাহলে প্লাস। দ্বিতীয় চতুর্ভাগে কি 10 হচ্ছে নেগেটিভ, সো কট মাইনাস কট 15 ডিগ্রি। আচ্ছা এই ম্যাথটাতে এই টার্মটাতে আসো যে এটা আমার কোন চতুর্ভাগে হতেছে, দ্বিতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে 10 কি আমার নেগেটিভ, তাই না? সো এখানে কি হবে, অবশ্যই দ্বিতীয় চতুর্ভাগ মাইনাস হবে, মাইনাস কট 45। কট 45 এর যে মান যেহেতু 1, তার মানে আমি এখানে -1 লিখে ফেলতে পারি। পরেরটার ক্ষেত্রে আসো 10 180 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি যেহেতু, তার মানে আমার এটা কি হচ্ছে 10 10ই থাকবে, বাট দ্বিতীয় চতুর্ভাগ হওয়ার কারণে এখানে -10 15 ডিগ্রি হয়ে যাবে, তাই না? সো দেখো তো আমরা কাটাকাটি যদি করি, এটা কাটা যায়, 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 এটা কাটা যায়। অর্থাৎ আমরা বিপরীত রাশিগুলোকে পেয়ে গিয়ে কাটাকাটি করে আমরা ভ্যালুটা খুব সহজে কি পেয়ে গেলাম, 0 কিন্তু একটা ভ্যালু পেয়ে গেলাম। ওকে, সো এরকমই টাইপ তোমার কিন্তু ম্যাথ চলে আসে। এগুলো কিন্তু সব বোর্ডের কোশ্চেন আমি তোমাদেরকে করাচ্ছি। সো কিন্তু এই টাইপেরই কোশ্চেন তোমার কিন্তু চলে আসবে। ওকে, এখানে একটা খুবই ইজি ম্যাথ দিছে। তোমরা হচ্ছে অনেকেই হয়তো এই জিনিসটাকে ওই 90 দিয়ে যেতে চাবা, 90 দিয়ে না গিয়ে আমরা দেখো তো এখানে π/4 এর সব গুণিতক দেখা পাচ্ছি, তাই না? প্রথম একটা π/4, তো π/4 এর 3 গুণিতক, পরেরটা 5 গুণিতক, পরেরটা 7 গুণিতক। সো আমরা এখানে চতুর্ভাগের হিসাবে আসছি। দেখো ম্যাথটা যদি আমরা করতে যাই, প্রথম ক্ষেত্রে আমরা জানি sin স্কোয়ার π/4 মানে আমার 1 অর্থাৎ সাইন তোমার 45 ডিগ্রি মান 1/√2, তার মানে 1/√2 স্কোয়ার। আচ্ছা 3π/4 মানে কি, প্রথম π/ঘর এখানে, দ্বিতীয় π/ঘর এখানে, তৃতীয় π/ঘর এখানে। এখানে অবশ্যই সাইন আমার নেগেটিভ, তাই না? সো আমার নেগেটিভ হওয়ার কারণে আমার এখানে মাইনাস 1/√2 স্কোয়ার কিন্তু হবে। ওকে, কারণ আমি কি বলছি, স্কোয়ারটা সবার বাইরে, স্কোয়ার আমার সবার শেষের কাজ, বাট প্লাস মাইনাসগুলো তো আগে ভিতরে হবে, তাই না? ওকে, সেমভাবে 5π/4 দেখো, প্রথমেরটা এখানে, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে, চতুর্থটা এখানে, পঞ্চমটা এখানে। এখানে কি আমার সাইন পজিটিভ না? সো পজিটিভ হলে কি হবে, এখানে পজিটিভ হলে এখানে পজিটিভ ভ্যালুই আমার হবে, তাই না? ওকে, 7 জন্য দেখো, প্রথমটা এখানে, দ্বিতীয়টা এখানে, তৃতীয়টা এখানে, চতুর্থ এখানে, পঞ্চম এখানে, ষষ্ঠটা এখানে, মানে সপ্তমটা আমার মূলত এই চতুর্ভাগে। এই চতুর্ভাগে সাইন কি আমার ঋণাত্মক, বাট যেহেতু স্কোয়ার আছে -1/√2 স্কোয়ার আমি দিয়ে দিলাম। ওকে, আচ্ছা সুন্দর। সো এবার যদি আমি ক্যালকুলেশনে দেখি, তাহলে প্রথমেরটা আমার আসে হাফ, পরেরটা আমার আসে হাফ, পরেরটাও আমার আসে হাফ, পরেরটাও আমার আসে হাফ। এটা ক্যালকুলেটর বেসড ম্যাথ, বাট যদি চলে আসে তোমরা এইভাবে খুব সহজে করে দিতে পারো। ওকে, আচ্ছা এখানে 2 চলে আসবে, এখানে 4 চলে আসবে, এখানে 2 কিন্তু খুব সহজে আমার অ্যান্সার হয়ে গেল। তো এত ইজি কনভারসেশনগুলো আমার আসে। ওকে, আচ্ছা পরবর্তী ম্যাথটা দেখো, একটা খুবই মজার ম্যাথ দিছে। ঠিক তোমাদেরকে আমি একটা মজার ম্যাথ প্রথমের দিকেই করাইছিলাম যে স্কোয়ার থাকলে কিন্তু আমার হচ্ছে অলওয়েজ মাথায় ধান্দা থাকতে হবে যে আমি দুইটাকে যোগ করে 1 আনবো। হ্যাঁ, 1 আনার জন্য এখন এগুলো তোমার কিন্তু এমসিকিউতে আসে। হ্যাঁ, তো আমি আসলে এখানে দেখাবো যে আসলে কিভাবে আমার এখানে খুব সহজেই তুমি আসলে কনভারসেশন না করেই ম্যাথের অ্যান্সার বলে দিতে পারো। হ্যাঁ, আচ্ছা তার আগে আমি একটু ডিটেলসে করাবো তোমাদেরকে। সো দেখো তো আমার ম্যাথটার ক্ষেত্রে আমার সবগুলোতে স্কোয়ার আছে এবং একটা কি ধারা রাশি, একটা ধারা 10 করে যেহেতু বাড়তেছে, মানে একটা সমান্তর ধারা একটা রাশি তোমাকে দিয়ে দিচ্ছে, তাই না? ওকে, সো আমি যদি রাশিটা গোটাটাই লিখি, তার মানে আমি এখানে কি লিখতে পারি, কজ স্কোয়ার 10 ডিগ্রি, তাই না? পরেরটা কি লিখতে পারি, কজ স্কোয়ার 20 ডিগ্রি, তাই না? পরেরটা কি লিখতে পারি, কজ স্কোয়ার 30 ডিগ্রি, তাই তো? আচ্ছা পরেরটা আমি কি লিখবো, কজ স্কোয়ার 40 ডিগ্রি, কজ স্কোয়ার 50 ডিগ্রি। ওকে, আচ্ছা আমি তোমাদেরকে ম্যাথটা দেখো, পরেই আমি তোমাদেরকে অ্যান্সারটা বলে দিচ্ছি যে এটা অ্যান্সার আসবে 4। ওকে,
কিভাবে তোমরা অনেকে হচ্ছে তো ভাবতেছো বসে বসে যে ভাইয়া বলে দিতে পারলো কি, এটা বলার কারণটাও আমি তোমাদেরকে একটু পরে খুব সুন্দরভাবে ক্লিয়ার করে দিতে পারবো। cos স্কোয়ার 80 ডিগ্রি। ওকে, আচ্ছা সুন্দর। যখনই তোমার এরকম একটা ধারার ম্যাথ পাবা, তুমি চেষ্টা করবা, যেহেতু দেখো সমান্তর ধারার ম্যাথ এবং সাইন কসের ক্ষেত্রে যদি থাকে, তুমি আগে গুণাবা মোট কয়টা রাশি আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8কে 2 দ্বারা ভাগ করলে কয়টা থাকে, 4। তার মানে আমরা প্রথম 4টাকে কিছু করব না, প্রথম 4টা যেরকম আছে ওরকমই থাকবে, অর্থাৎ cos স্কোয়ার 10 ডিগ্রি 10 ডিগ্রি থাকলো, cos স্কোয়ার 20 ডিগ্রি 20 ডিগ্রি থাকবে, cos স্কোয়ার 30 ডিগ্রি 30 ডিগ্রি থাকলো, cos স্কোয়ার 40 ডিগ্রি 40 ডিগ্রি আমি রাখলাম। 60 নিয়ে কাজ আসো, 50 থেকে আমার কাজ শুরু হচ্ছে। সো আমি 50কে কি লিখতে পারি দেখো তো, cos, হ্যাঁ আমি এখানে হচ্ছে 90 মাইনাস 40 ডিগ্রি লিখতে পারি। আচ্ছা 60কে আমরা কি লিখতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি কিন্তু আমরা লিখতে পারি। ওকে, আচ্ছা 70কে আমরা কি লিখতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস 20 ডিগ্রি আমরা লিখতে পারি। আচ্ছা 80কে আমরা কি লিখতে পারি, cos 90 ডিগ্রি মাইনাস 10 ডিগ্রি আমরা লিখে দিতে পারি। সব মোটামুটি আমরা এভাবে লিখতে পারি। প্রথম 4টা আমার যা ছিল তাই থাকলো। আচ্ছা পরেগুলাতে আসি। প্রথম 4টা, এখানে প্রথম 4টা ফার্স্ট 4, ওকে, প্লাস এখানে আমি যদি দেখি, দেখো 90 মানে কি, cos সাইন হয়ে যাবে সব প্রথম চতুর্ভাগে, তার মানে প্রথমেরটা হবে কি সাইন স্কোয়ার 40 ডিগ্রি, ওকে, পরেরটা আসবে সাইন স্কোয়ার 30 প্লাস সাইন স্কোয়ার 20 ডিগ্রি প্লাস সাইন স্কোয়ার 10 ডিগ্রি। তাহলে দেখো তো আমার প্রথমে cos স্কোয়ার 10 এর সাথে এখানে সাইন স্কোয়ার 10 এর জন্য আমি একটা 1 পাবো, cos স্কোয়ার 20 এর জন্য এখানে সাইন স্কোয়ার 20 এর জন্য আমি যখন প্রথম 4টা যেহেতু আর লিখিনি ঘুরে, ওই জন্য আমি ওখান থেকে দেখাচ্ছি। হ্যাঁ, cos স্কোয়ার 30 ডিগ্রির সাথে আমি সাইন স্কোয়ার 30 এর জন্য একটা 1 পাবো, cos স্কোয়ার 40 এর সাথে সাইন স্কোয়ার 40 এর জন্য আমি একটা 1 পাবো। তাহলে মোট কয়টা 1 পেলাম, 4টা 1 পেয়ে গেলাম। তাহলে আমার অ্যান্সার হবে কি 4। অর্থাৎ আমি যদি এখানে ইকুয়াল টু আমি কিন্তু 4 খুব সহজেই পেয়ে গেলাম। আচ্ছা আমি তোমাদেরকে একটু ডিটেলসে লাইনটা লিখে দেবো, আশা করি তোমরা বুঝছো, তাই না? ওকে, সো আমি এখান থেকে কিন্তু 4 পেলাম। তাহলে এখানে আমি তোমাদেরকে প্রথমেই 4টা বলতে পারলাম কিভাবে, যে যখনই দেখবা এরকম সমান্তর ধারার ম্যাথ এবং এই যে সাইন কস রিলেটেড কিছু আছে, তুমি দেখবা মোট কয়টা পদ আছে, যতগুলো পদ আছে তাকে 2 দ্বারা ভাগ, সরি 2 দ্বারা ভাগ করে দিবা। 2 দ্বারা ভাগ করলে যত মান আসবে ততই অ্যান্সার। অর্থাৎ এখানে যদি 10টা থাকতো এরকমভাবে, 90 100 পর্যন্ত থাকতো, তাহলে আমার অ্যান্সার আসতো 5। যদি তোমার হচ্ছে মনে করো 10টা কেন 20টা যদি থাকে, তাহলে আমার অ্যান্সার আসবে 10। তো এভাবেই আসলে তুমি এই ম্যাথগুলো খুব সহজেই কিন্তু বের করে ফেলতে পারবা। এটা একটা ট্রিক্স না, এটা তুমি হচ্ছে আসলে করে আসলে খুব সহজে মাথার মধ্যে তুমি বের করে নিতে পারো যে হ্যাঁ এটা তো ঘুরে ফিরে এরকম এক জাতীয় আসতেছে, তার মানে হচ্ছে এটা আমি হচ্ছে এইভাবে মনে রাখতে পারি। এটা কোনো শর্টকাট না, এটা জাস্ট একটা তোমার হচ্ছে অনুধাবন, যে তুমি আসলে ম্যাথটা করে নিজে অনুধাবন উপলব্ধি, তুমি নিজে উপলব্ধি করছো যে এখানে আসলে এরকমভাবে ম্যাথটা হচ্ছে। ওকে, সো আশা করি তোমরা ম্যাথটা বুঝছো। সো মোটামুটি আমাদের প্রথমে চ্যাপ্টার, অর্থাৎ তোমার যে হচ্ছে আসলে ত্রিকোণমিতির যে চ্যাপ্টারগুলো আছে তার মধ্যে প্রথম চ্যাপ্টারে এখন তুমি সব ম্যাথই পারবা। তুমি অবশ্যই বসে চেষ্টা করো, প্র্যাকটিস করো, তুমি অবশ্যই পারবা। তোমাদের সাথে আমার নেক্সট টপিকে অবশ্যই দেখাবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, মন দিয়ে অঙ্ক করো, ম্যাথকে ভালোবাসো, তাহলে কিন্তু খুবই একটা মজা অবশ্যই পাবা। ওকে, সে পর্যন্ত সকালেই আল্লাহ হাফেজ।